ফেব্রুয়ারিতে অনেক কিছুই হচ্ছে বলে আমাদের কাছে মনে হচ্ছে। সেটা হচ্ছে একটি রাজনৈতিক দল, মানে বলা হচ্ছে যে সরকারের সমর্থনে, এটা বিএনপির অভিযোগ যে সরকারের সমর্থনে একটি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করছে এবং এই নিয়ে এক ধরনের মানে বক্তব্য, পাল্টা বক্তব্য চলছে। এই যে নতুন রাজনৈতিক দল নিয়ে কি বিএনপি কোনো ভীত অবস্থায় আছে? শুনেন, বিএনপির জন্ম 1977 সালে। জি, 1 সেপ্টেম্বর। আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নীতি, দর্শন, আদর্শ এবং একটা সুনির্দিষ্ট ভিশনকে সামনে রেখেই দল প্রতিষ্ঠিত হয়েছিল। জাগো দল থেকে পরে জাতীয়তাবাদী দল হয়েছে। তো সেই ক্ষেত্রে বাংলাদেশের এই গত 40-50 বছরে বহু রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে, নিবন্ধিত হয়েছে, নির্বাচন করেছে। সুতরাং আমাদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটুক বা নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে তারা রাস্তায় নামুক, কোনো সমস্যা নাই। আমরা স্বাগত, অভিনন্দন জানাবো যে ঠিক আছে, বাংলাদেশের এই প্রেক্ষাপটে নতুন চিন্তাভাবনা, নতুন আইডিয়া, নতুন এই প্রজন্মের ছাত্ররা, নতুন প্রজন্মের যারা এখন বর্তমান চিন্তাভাবনা করছে, তারা নতুন দর্শন নিয়ে আসতে পারে, সমস্যার কিছু নাই। এবং সেটাকে আমাদের প্রতিপক্ষ ভাবারও কোনো সুযোগ নাই। তবে বাংলাদেশে এই 50 বছরের ইতিহাসে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু এটা অতীতের অন্য সময়ের থেকে ভিন্ন। 75-এর 15ই আগস্টের পর আপনার 7ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে একটা সরকার এসছে। তখনকার প্রেক্ষাপট ছিল একরকম। জেনারেল এরশাদ আপনার 24শে মার্চ 1982 সালের ক্ষমতা দখল করে আপনার একটা প্রেক্ষাপটের সময় এসছে। আবার 90-এর সময় আপনার বিদায় হয়ে আপনার সেই সময় ছাত্র গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আবার অন্তর্বর্তীকালীন সরকার এসছে, নির্বাচন হয়েছে। আবার অনির্বাচনের সময় আর্মি ব্যাক একটা তত্ত্বাবধায়ক সরকার এসছে। এই সমস্ত সরকার আর এই জুলাই আগস্টের ব্যাপক গণহত্যার মধ্য দিয়ে যে অন্তর্বর্তী সরকার, তার মধ্যে আকাশ পাতাল সমস্ত কিছুতে ফারাক রয়েছে। সুতরাং আগেকার সময়ের সাথে এই ফারাক চিন্তা করতে হবে আপনাকে। এখন এই অবস্থায় যদি অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে কতিপয় উপদেষ্টা বা কতিপয় ব্যক্তি এই ধরনের রাজনৈতিক দল গঠন প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত থাকে, বা অন্তর্বর্তীকালীন সরকার যদি অন্তর্ভুক্ত হয়, বা আমরা যদি সন্দেহ তৈরি হয় জনগণের মধ্যে যে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যাকআপে, তাদের ইন্ধনে, তাদের প্রশ্রয়, তাদের সহায়তায় এই ধরনের কোনো রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে, এইটা আমাদের যে জনগণের আকাঙ্ক্ষা, জনগণের যে প্রত্যাশা অন্তর্বর্তী সরকারের কাছে বা অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের যে বিশ্বাস, আস্থা, সেটা সাংঘাতিকভাবে হোঁচট খাবে, ক্ষতিগ্রস্ত হবে এবং অন্তর্বর্তী সরকারের গ্রহণযোগ্যতা জনগণের কাছে আপনার প্রশ্নবিদ্ধ হবে। 1/11-এর সময় আপনার যখন বিরাজনীতিকরণের প্রক্রিয়া চলেছে, 2 বছর তারা বহু চেষ্টা করেছে, কিংস পার্টি করেছে, অনেক কিছু করেছে, করার পরও আলটিমেটলি সর্বশেষ গোল তাকে ওই নির্বাচন দিয়ে বিদায় হতে হয়েছে। সুতরাং এই অভিজ্ঞতা তো আছেই, এই অভিজ্ঞতা গত 40-50 বছর আছেই। সুতরাং এই প্রেক্ষাপটে আপনার নতুন রাজনৈতিক দল গঠন করে আপনার যদি সেই যাত্রা শুরু করতে চাই, আমরা অপেক্ষা করছি, আমরা দেখতে চাই না। কিন্তু ইতিমধ্যে যে বিতর্কটি মানে উঠে এসছে, সেটি হচ্ছে যে যদি এরকম রাজনৈতিক দল হয় এবং সেই দলের সাথে বর্তমান ক্ষমতাসীন দলের কোনো উপদেষ্টা বা সংশ্লিষ্ট যদি কেউ থাকে, তাহলে একটা তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন হতে পারে বলে আপনার দলের এ ব্যাপারে তো পার্টির আমাদের সেক্রেটারি জেনারেল স্পষ্ট কথা বলেছে। আবার এটার পরবর্তীতে আপনার উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্য থেকেও আবার রিঅ্যাকশন দেওয়া হয়েছে, স্পষ্ট বক্তব্য এসছে। কেউ আবার এটাকে কেন্দ্র করে বলেছে যে 1/11 এইসব বিষয়, এবং এটাকে কেন্দ্র করে তো উপদেষ্টা পরিষদের পক্ষ থেকেও কিন্তু পজিটিভ বক্তব্য এসছে যে না, উপদেষ্টা পরিষদের সদস্যের মধ্য থেকে কেউ রাজনীতিতে সম্পৃক্ত হতে চাইলে তাকে সরকারি ছেড়ে চলে যেতে ভালো কথা, সঠিকই বলেছেন। তো সুতরাং আমরা অপেক্ষা করি না, কারণ ভবিষ্যৎবাণী করতে আমি আগাম কোনো মন্তব্য করতে পারবো না। দেখতে চাই যে ফেব্রুয়ারিতে কি হচ্ছে, কি হতে যাচ্ছে, হোক না কেন, এত অস্থির তো আমাদের কিছু নাই। আমরা প্রত্যাশা করব যে জনগণ যে আকাঙ্ক্ষা, যে প্রত্যাশা, আমরা 15-16 বছর যাবৎ যে লড়াইটা করে আসছি দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্যে, গণতন্ত্র ফিরিয়ে আনার জন্যে। আরে ভাই, গণতন্ত্র তো হচ্ছে আপনার একটা চর্চার ব্যাপার। আমাদের 50 বছর তো গণতন্ত্র, যেটা সৌরভ ভাই বলেছে যে আমাদের বিশ্বাস অবিশ্বাস, আবার যদি ওই বিশ্বাস অবিশ্বাসের দোলাচালের মধ্যে আমরা চলে যাই। সৌরভ হাসান, আমি বলছিলাম যে একটি রাজনৈতিক দলের আবির্ভাব নিয়েই কি প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে অন্তর্বর্তী সরকারের এক ধরনের দূরত্ব তৈরি হলো? যদিও হারুন ভাই বলছে যে না, যে কোনো রাজনৈতিক দল আসবে, তাদের স্বাগত জানাতে কোনো তো সমস্যা নাই।
5 আগস্ট রাজনৈতিক দল, ছাত্র নেতৃত্ব এবং অন্তর্বর্তী সরকারের মধ্যে পারস্পরিক যে বোঝাপড়া ছিল, যে আস্থা ছিল, সেই আস্থায় চিড় ধরছে নানা কারণে। কেন চিড় ধরলো? চিড় ধরলো যে ঐক্য ছিল, চাওয়া পাওয়ার বেমিল এর কারণে, চাওয়া পাওয়ার পার্থক্যের কারণে। যারা 15 বছর ধরে আন্দোলন করে আসছেন তাদের একটা যে যত দ্রুত সম্ভব একটা নির্বাচন হয়, নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা দেয়। যারা 37শে জুলাইয়ের আন্দোলন করেছে তাদের দাবি হতে রাষ্ট্র সংস্কার করতে হবে বা নতুন করে তারা ভাববে। এখন এই যে নতুন করে তাদের যে চাওয়া পাওয়া, নতুন ফেব্রুয়ারিতে নতুন দল হলে তো আমরা স্বাগত জানাই অবশ্যই, তাদের কর্মসূচি নিয়ে জনগণের কাছে যাক। পৃথিবীর অনেক উদাহরণ আছে যে এই 6 মাস 1 বছরের দল রাজনীতিতে এবং এমনকি ক্ষমতায় গিয়েছে। এ হয়তো 2 বছর লেগেছিল ভুট্টোর, 68 সালে দল করেছে, 71-এ নির্বাচন হয়েছে, 2 বছর সময় পেয়েছে। সুতরাং এটি হলো, আর জিয়াউল হক তো নিজে দল না করে নির্বাচন করেছে, তারই সব সমর্থক জয়ী হয়েছে, নির্দলীয় সরকার ছিল। তো আমরা পাকিস্তান আর বাংলাদেশ এক ধরনের, মানে আপনি দেখবেন যে কোনো উদাহরণে ইন্ডিয়া, এই উপমহাদেশে না, ভারতে অনেক কিছু সমালোচনার আছে, অনেক ব্যত্যয় আছে, অনেক কি বলে রাজনৈতিক অসন্তোষও আছে, কিন্তু ভোট নিয়ে কিন্তু এটা হয়নি কখনো। ভোট নিয়ে মারামারি হয়েছে, প্রাণহানিও হয়, কিন্তু ভোট একজন হবে, যারা ক্ষমতায় থাকবে তারাই সবসময় জয়ী হবে এবং জয়ের সমস্ত কৌশল নেবে। একটা ফেডারেল পদ্ধতি, সেখানে এটার সুবিধা আছে, যেমন কেন্দ্রীয় সরকার আর স্থানীয় সরকারের, প্রাদেশিক সরকারের মধ্যে একটা আছে। আমাদের এখানে একটা হলো যে আস্থা রাখতে না পারা, অথবা পুরো সুফলটা আমি নিতে চাই, অন্যকে না দেওয়া। এমন যদি হতো, যেটা বিএনপি অবশ্য ঘোষিত করেছে যে নির্বাচনের পর তারা সবাইকে নিয়ে সরকার গঠন করবে, এটাও কিন্তু জাতীয় সরকার। আমি মনে করি যে এটাও একে জাতীয় সরকার বলা যায় না কখনো ভাবে, কারণ বিরোধী দল তো থাকতে হবে, আর নাহলে তো বাকশাল হবে। তেমনি নিশ্চয়ই বিএনপি এই নির্বাচনের পর একটা বাকশাল গঠন করতে চায় না, যে সব দলে সবাই মিলে একটা সরকার হবে। হতে পারে, এবং অন্তর্বর্তী সরকার তো আবার সেক্ষেত্রে এটা বলে যে এই রাজনৈতিক দলগুলোর যদি ঝগড়াঝাটি, মারামারি এসব যে পরে হোক, আগে সরকারটা, আগে দেশটা গঠন করে নেয়। কিন্তু গঠন তো হচ্ছে না, গঠিত তো হচ্ছে না। ছাত্ররা যা বলে সেটি রাজনৈতিক দল তার বিরোধিতা করে, রাজনৈতিক দল যা বলে ছাত্ররা বিরোধিতা করে। কারণ অন্তর্বর্তী সরকার কিন্তু একটা উভয় সংকটে, কোনো সিদ্ধান্ত নিতে পারছে না, তাই তো আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, আপনি দেখেন কোনো ব্যাপারে কিন্তু সিদ্ধান্ত নিতে পারছে না। কিন্তু আজকে আবার কিন্তু সালাউদ্দিন সাহেব এই কথা বলছেন যে কোনো ঘটনা যখন ওনারা মানে কোনো সিদ্ধান্ত দিচ্ছে, এটা নিয়ে যখন সমালোচনা হচ্ছে, তখন আবার সেই সিদ্ধান্ত থেকে ওনারা ফিরে আসছেন, এটি ভালো জনগণের কথা। সেটা আমিও মনে করি, কারণ আমাদের রাজনৈতিক সরকারগুলো তো যা মনে করে যে এটাই, যত ভুল সিদ্ধান্ত হোক সেখানেই অনড় থাকে। মানে এটা হচ্ছে জনগণের উপর এক ধরনের নিপীড়ন। তা সরকার সরে আসছে, কিন্তু এই সরে আসাটা তো বারবার যদি হয়, তাহলে তো সরকার যে আছে এটাও বোঝেন। সরকার কার উপর নির্ভর করছে? রাজনৈতিক দলগুলোর উপর করছে না, ছাত্র নেতারা যা বলছেন তাও তারা শুনছে না, তাহলে কার? যে কথাটি এখন সবচেয়ে বেশি আলোচনা, সরকার আমলাদের উপরই বেশি নির্ভর করছে। যে আমলারা এই ছাত্র গণ অভ্যুত্থানের বিরুদ্ধে ছিল, যে আমলার গণতন্ত্রের বিরুদ্ধে ছিল, তাহলে সরকার তো এখন ওই অবস্থানে চলে গেছে, যেটা মানুষের মধ্যে প্রবল সমালোচনা। যে এই যে আপনি মহার্ঘ ভাতা নিয়ে, এখন আজকে দেখলাম যে অর্থ উপদেষ্টা বলছে যে মহার্ঘ ভাতার ব্যাপার সিদ্ধান্ত হয়নি। তাহলে কি করে প্রধান মন্ত্রী পরিষদ বা জনপ্রশাসন সচিব কি করে বললেন যে এই মহার্ঘ ভাতা দেওয়া হবে? আর মহার্ঘ ভাতা দেওয়া হলে এমনিই তো মূল্যস্ফীতি, তার মধ্যে তাহলে আরও মূল্যস্ফীতি বাড়বে। সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা দিতে আপত্তি নেই, কিন্তু বেসরকারি যারা ব্যক্তি প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান, তাদের উপর তো চাপ পড়বে। তো সরকারকে যে কোনো সিদ্ধান্ত নিতে হয় অনেক চিন্তা ভাবনা করে। সেক্ষেত্রে ঘাটতি আছে মনে করি, এবং এই সরকারের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নেই। সুতরাং রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তারা তো একটা অরাজনৈতিক
অরাজনৈতিক দল অরাজনৈতিক সরকার কিন্তু হ্যাঁ। তার রাজনৈতিক মন থাকতে হবে, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থাকতে হবে, হ্যাঁ। না হলে তো রাষ্ট্র পরিচালনা করতে পারবে না। অরাজনৈতিক মানে কি, সে কোনো দলীয় নয়, রাইট। কিন্তু রাষ্ট্র পরিচালনা করতে রাজনীতি থাকতে হবে। ভারতের সাথে যে আমরা এই এখন যে কূটনৈতিক টানাপোড়েন অথবা আমরা যে কোনো ব্যাপার প্রতিবাদ করছি, এটা রাজনীতি না? তার দেশের ভিতরে কেন পারছে না? আওয়ামী লীগের বিষয়ে তো এক এক সময় এক একজন এক এক কথা বলা হয়, এক এক উপদেষ্টা এক এক রকম বয়ান দিচ্ছেন। আমি মনে করি এক্ষেত্রে সরকারের একটি মানে একজন মুখপাত্র থাকা উচিত। সরকারের যে কার্যক্রম এই 5 মাসে যে হলো, একমাত্র দেখলাম যে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণে কিছু অগ্রগতি হয়নি, এটা ব্যাখ্যা দিয়েছেন। এই সরকার যেহেতু জনগণের দ্বারা নির্বাচিত না, ভোটের সরকার নয়, জনগণকে তো ব্যাখ্যা করা উচিত প্রতিটা কাজ, প্রতিটি পদক্ষেপ। হ্যাঁ, বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে একটা হয়েছে যে এই যে বিশ্ববিদ্যালয়, কিন্তু এই ঘটনা ঘটার পরে কেন হলো? আবার ধরেন আমাদের এই যে বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তাদের চিন্তাভাবনা দেখেন। এই যে ঘটনাটি ঘটলো 7 কলেজে, একজন ব্যক্তির তার কি বলে এটারে মানে তার হ্যাঁ না ছাত্রদের সাথে কিভাবে ব্যবহার করতে হয়। আমরা রাজনীতিতেও সমালোচনা করি, প্রধানমন্ত্রীর সমালোচনা করি, মন্ত্রীদের সমালোচনা করি। একজন বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য, তার একটা আত্মমর্যাদা থাকবে না, তার একটা সৌজন্যবোধ থাকবে না ছাত্রদের সাথে। ছাত্ররা তার সন্তান তুল্য, তার সাথে যেরকমই করেছে। এখন ভাবতে পারে যে তারা তো তার বিশ্ববিদ্যালয়ের ছাত্র না, সে কারণে কিছু করতে পারে। এবং তার অধিভুক্ত আর নথিভুক্ত হোক, কিন্তু আমি বলছি যে একজন শিক্ষককে নিশ্চয়ই এটা আসলে